সূর্য ওঠে, আলো ফোটে, সকাল হয়, শুরু হয় পিউয়ের ব্যস্ততম জীবন। 10টা থেকে কলেজ, আর 4টা থেকে কোচিং। এরপরে আবার সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট টিচারের এক গাদা পড়া। সামনে ধেয়ে আসছে এইচএসসি তাণ্ডব। ভালো রেজাল্ট চেয়ে বসে আছে সবাই। প্রত্যেকের একই কথা, A+ চাই পিউ। কিন্তু এর পেছনে শ্রমটা যে দেয় সেই বোঝে। উচ্চ মাধ্যমিকে A+ চারটিখানি কথা না, তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে। পরীক্ষার কথা ভাবলে পিউয়ের হাত পা ঠান্ডা হয়ে আসে। তাদের শিকদার বাড়িতে জাতিগোষ্ঠীর মধ্যে সব থেকে ভালো রেজাল্ট ধূসরের। এমনকি কোনো ক্লাসে সেকেন্ড অবধি হয়নি সে, সব সময় ফার্স্ট। জেলা পর্যায়েও উঠে গেছিল ধূসরের নাম। সেই ধূসরকে জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতো হতে হবে না। রেজাল্টটা তো একটু ভালো করা দরকার। গোল্ডেন না হোক, A+টা অন্তত ঝুলিতে আয়ত্ত করতে হবে। বাকি সব গোল্লাই যাক, পরীক্ষার ফল খারাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে? ইটস এ প্রেস্টিজ ইস্যু। ধ্যান মগ্ন হয়ে আইসক্রিম খাচ্ছে পিউ। ভাবতে ভাবতে আইসক্রিম গলে কবজি অবধি এলে ঘোর কাটলো তার। তাড়াহুড়ো করে মুছতে গিয়ে কিছুটা লেগে গেল ইউনিফর্মের হাতাতে। পিউয়ের মন খারাপ হলো, ঠোঁট উল্টালো। চকলেট ফ্লেভারের কালো রং সাদার ওপর কি বিশ্রী লাগছে। মা দেখলে রক্ষে থাকবে আজ? আজ একটু আগে আগে এলো কলেজে। ক্লাস শুরু হয়নি এখনও। এই তো সবে 9টা 50 বাজে। এত সকাল, সাথে শীতের সময়, অথচ পিউয়ের অদ্ভুতুরে ইচ্ছে জাগলো আইসক্রিম খাবার। লাগুক তাতে ঠান্ডা, হোক সর্দি, বসে যাক গলা, তবুও পিউ খাবে। ইচ্ছেকে দমিয়ে রাখতে নেই। এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাদীপ দেখতো, দুঃখ ছিল কপালে। অবশ্যই সাদীপ সুন্দর করে বলতো সে কখনো পিউয়ের ওপর চোটপাট দেখায়নি। কিন্তু ধূসর তেড়ে মেরে এসে এক ঝটকায় কেড়ে নিত আইসক্রিম। তারপর এই রঙিন মিষ্টি বরফ খণ্ডটার জায়গা হতো রাস্তায় কিংবা ডাস্টবিনে। সঙ্গে বাজ খাই ধমক খেয়ে গাল ফোলাতে হতো পিউকে। কি একটা অবস্থা! এরকম ধমক সমক খেয়েও কি করে এই মানুষটাকে ভালোবাসলাম আমি? পিউ নিজেকে শুধালো। বরাবরের মতো উত্তর এলো, অনুভূতি অনুভূতি। পিউ লম্বা নিঃশ্বাস ফেললো। গলে গলে পড়া কোন আইসক্রিমটার প্রতি হঠাৎ কেমন বিতৃষ্ণা এলো। খেতে ইচ্ছে না করায় পাশের ময়লার বিলে ফেলে দিল। ভাল লাগছে না কিছু। কাল ধূসর তার টিচার পাল্টে ফেলার ঘোষণা দিয়েছে। বাবার কানে কথাটা এখনও যায়নি। গেলে কি হবে কে জানে। ছেলেটাকে তিনিই ঠিক করেছিলেন, পরিচিত তার, আদব কায়দা ভালো। বছরের মাথায় ধূসর বদলে ফেলল যে, এটা শুনলে উনি রাগ করবেন না? এমনিতে পিউয়ের খারাপ লাগছে না। ধূসর তো তার মন্দ চাইবে না কোনো দিন। এ কথা ধূসর নিজে বললেও সে বিশ্বাস করবে না। ধূসর যদি একটা গণ্ড মূর্খকে ধরে এনেও বলে, নে আজ থেকে তুই এর কাছে পড়বি, পিউ তাতেও রাজি। শুধু চিন্তা একটাই, বাবার সঙ্গে ধূসর ভাইয়ের ঝামেলা না হয়। এদের ঝামেলার পাল্লায় যত ভারী হবে, ধূসরকে পাওয়ার পথ সংকীর্ণ হবে তার। ভাবতে পিউয়ের ছোট্ট হৃদয় কেঁপে ওঠে, কপাল বেয়ে ঘাম ছোটে। পিউ ঢোক গিলে বাম হাত দিয়ে মুছে নেয় সে ঘামের ফোঁটা। ক্লাসের ঘন্টা পড়েছে। সে হাঁটা ধরে সেদিকে। একই সময় পাশ দিয়ে রবিনকে ঢুকতে দেখে কপাল কোঁচকালো পিউ। আজ প্রায় 1 সপ্তাহ পরে কলেজে দেখলো ওকে। গর্ত দিয়ে বের হলো কবে? পিউ সঙ্গে সঙ্গে ডেকে উঠল, এই রবিন, রবিন! রবিন সাইকেল নিয়ে এসেছিল। ডাক শুনে পেছন ফিরে তাকালো। পিউকে দেখে থামিয়ে দিল গতি। পিউ একটু জলদি হেঁটে এসে দাঁড়ালো ওর সামনে। কী রে, কবে ফিরলি তুই? পরশু এসেছি। কালও তো এসেছিলাম কলেজে, তুই আসিসনি? পিউ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ বাবা ফিরেছেন অনেক দিন পর, তাই আর কেউ। কাল ধূসর ভাই এসেছিলেন কলেজে, জানিস? পিউ চকিত তাকালো, অবাক হয়ে বলল, কি, কেন? তোকে কিছু বলেছে? রবিন দুই পাশে মাথা নেড়ে বলল, জানি না। একাই বাইক নিয়ে এলেন, নামলেন। ওনাকে দেখে আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। কোন দিক দিয়ে দৌড়ে কোন দিকে পালাবো বুঝে পেলাম না। আর ঠিক তখনই উনি আমাকে ডেকে পাঠালেন। এইটুকু শুনতেই পিউয়ের গলা শুকিয়ে গেল। অধৈর্য হয়ে বলল, তারপর? তারপর? রবিন চোখ বড় বড় করে বলল, তারপর তারপর আমি গেলাম, সালাম দিলাম, অথচ আমার গলা কাঁপছে। ধরে নিয়েছিলাম আজ নাক মুখ ফাটিয়ে ঘরে যাব। ভয়টা আরও তরতরিয়ে বাড়ল যখন ধূসর ভাই আমার কাঁধে হাত রাখলেন। আমি পারলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।
অথচ সেরকম কিছুই হলো না। উনি বেশ ঠান্ডা কণ্ঠে বললেন, এদিক ওদিক মন না দিয়ে ভালো করে পড়াশুনো করো, কেমন? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। ব্যাস এইটুকুই বলে উনি চলে গেলেন। ভীষণ অবাক হয়েছি জানিস, তবে এখনও বুঝতে পারছি না ওটা উপদেশ ছিল নাকি ধমকি। রবিন থামল। চেহারায় ভীতির ছাপ এখনো আধো আধো। গত বছর স্বচক্ষে দেখেছিল ধূসরকে মারপিট করতে, তাও তাদের এলাকার গণ্যমান্য এক ব্যক্তির ছেলেকে। সেই থেকেই ধূসরকে দেখলে আত্মা শুকিয়ে যায়। পিউয়ের সাথে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল। পিউ মিশত, হাসতো, গল্প করত। এত কাছাকাছি থেকে রবিনের কিশোর মন পড়ে গেল প্রেমে। ভেবেছিল পিউ একই রকম পছন্দ করে ওকে। সেই সাহস থেকেই প্রেমপত্র দিয়েছিল সেদিন। অথচ কি হলো? সেই মাসুল হিসেবে পরাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে। রবিন কষ্ট নিয়ে শ্বাস টানল। পিউ তখন গভীর চিন্তায়। প্রথম দিন ধূসরের হম্বিতম্বির সঙ্গে আজকের এই ঘটনার মিল পেল না। এত সহজে, এত অল্প কথায় ধূসর মিটিয়ে নিল বিষয়টা। রবিন বলল, আমি একটা প্রতিজ্ঞা করেছি বুঝলি। পিউ ধ্যান ভেঙে তাকায়। কালো মুখে ছোট্ট করে শুধায়, কি? লাইন মারার আগে চেক করে নেব মেয়ের বড় ভাইটাই আছে কিনা। যদি ধূসর ভাইয়ের মতো ডেঞ্জারাস বড় ভাই থাকে তবে নেটওয়ার্ক সেখানেই কাট। পিউয়ের সবে সবে হওয়া মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন। ইহজগতে তার সব থেকে বিশ্রী লাগা শব্দটাকে ব্যবহার করে বিগড়ে দিল মেজাজ। নাক চোখ কুচকে তাকালো পিউ। খেপে টেপে একাকার হয়ে বলল, খবরদার রবিন, ধূসর ভাইকে আমার ভাই বলবি না একদম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পিউয়ের হঠাৎ চেতে যাওয়ায় ভড়কালো রবিন। ভীষণ অবাক হয়ে বলল, ও মা, কেন? ধূসর ভাই তো তোর পরেরটুকু উচ্চারণ করার আগে ওর কাঁধে শক্তপোক্ত চড় বসালো পিউ। ভ্যাবাচাকা খেয়ে তাকালো রবিন। পিউ ফুঁসে উঠে বলল, উনি আমার ভাই নন, চাচাতো ভাই। আর আপন ভাই এক নয়, বুঝেছিস? রবিনের হক চোকানোর মাত্রা কাটেনি তখনও। ঘাড় ডলতে ডলতে বোকার মতো মাথা নাড়ল। হঠাৎ বুঝেছে সে। পিউ বুকের সাথে দুই হাত বেঁধে চটপটে কণ্ঠে বলল, আপন ভাই মানে আপন ভাই। চাচাতো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে, আপন ভাইয়ের সাথে কি থাকে? রবিন দুই গালে দুটো চড় মেরে জিভ কেটে বলল, আস্তাক ফিরুল্লাহ, না না, থাকে না। পিউ আঙুল উঁচিয়ে বলল, তাহলে আর বলবি উনি আমার ভাই? রবিন দুই পাশে মাথা নাড়তে গিয়েও থমকালো। সতর্ক চোখে চেয়ে বলল, 1 মিনিট, তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি পিউ? পিউ নেত্র সরু করে বলল, কেন? তোর আপত্তি আছে? দাওয়াত পেতে চাস না? রবিন দুঃখী দুঃখী মুখ করে বলল, এটা কি ঠিক করলি? বাবা হতে চেয়েছি বলে মামা বানিয়ে দিবি? পিউ নাক ফোলালো, আর একটা থাপ্পড় খাবি? এর মধ্যে দ্বিতীয় ঘন্টা পড়ল ক্লাসের। কথা অসম্পূর্ণ রেখে দুইজন ছুটতে লাগলো সেদিকে। বিকেলের দিকে বাড়ি ফিরল পিউ। ক্লান্ত সে এক পা করে সিঁড়ি বেয়ে উঠল। ঘরে ফিরতে যাবে তখনই কিছু কথায় কদম থামল সেখানে। পিউ ঘাড় ঘুরিয়ে তাকালো, মনোযোগ দিল কথার উৎসের দিকে। ধূসরের বাবা মায়ের গলার স্বর আসছে কানে, কণ্ঠ চেপে চেপে কথা বলছেন দুইজন। পিউয়ের আগ্রহ জাগলো। প্রতিবার ধূসরের নাম শুনতে পেয়েই পা বাড়ালো সেদিকে। দরজার বাইরে দাঁড়ালো এসে। একবার মনে হলো আড়ি পেতে কথা শোনা ঠিক হবে না। পরের বার ধূসরের কথা ভেবে শটান দাঁড়িয়ে রইল। মন কান দুটোই সজাগ রাখলো। দরজা চাপানো, হালকা ফাঁকা থেকে স্পষ্ট কথা শোনা যাচ্ছে। আফতাব সিকদারের কণ্ঠ এলো প্রথমে। তিনি ভীষণ আক্ষেপ নিয়ে বলছেন, হবে না, হবে না, তোমার এসব কথার কোনোই যুক্তি নেই। রুবাইদা বেগম নিচু কণ্ঠে বললেন, কেন হবে না? হওয়ালেই হবে। তুমি চেষ্টা করে তো দেখো। কি করে হবে? কোন বাবা মেয়ে দেবে তোমার ছেলেকে? মাথা ঠিক থাকলে বেকার ছেলেকে কেউ মেয়ে দেয় না, বুঝলে? আহ, বেকার কোথায়, রাজনীতি করছে, নিজের খরচা নিজে চালাচ্ছে। তাহলে রাজনীতি? রাজনীতির পাশাপাশি আর কোনো কাজের দরকার নেই? আছে তো নাকি? বাড়ির শুদ্ধ সবাই বলে বেড়াচ্ছে ব্যবসায় জয়েন হতে, শুনছে? পারিবারিক ব্যবসা, আমাদের পর আর কে হাল ধরবে এর? সাদিপ নিজের ইচ্ছে মতো প্রফেশন বেছে নিয়েছে, ওরটা তাও মানা যায়, সম্মানের কাজ। কিন্তু তোমার ছেলে
মারপিট করে বেড়ায় রাস্তায়, পথে ঘাটে স্লোগান দেয়, মিছিলে নামে, একটা কথা কানে তোলে না আমার, সবসময় গা ঝাড়া হাব ভাব। আমি তো এখন আর কিছু বলাই ছেড়ে দিয়েছি, শুধু ততস্থ থাকতে হয়। এই বুঝি তোমার ছেলে একটা কাণ্ড ঘটালো, আর ভাইয়েরা সব হামলে পড়লো আমার ওপর। আমি কিছুতে বুঝতে পারি না, আমার মতো এরকম মানুষ যার নামে কোনো দিন কেউ বলতে পারে না একটা ঝামেলায় জড়িয়েছি, কারো সাথে ঝগড়ায় নেমেছি, সেই মানুষের ছেলে এতটা বেপরোয়া কি করে হলো? কার ছেলেও? কথায় কথায় কথাটা বললেও মাথায় বাজ পড়ল রুবাইদা বেগমের। সাংঘাতিক রকম তেতে বললেন, কি বললে তুমি? তুমি শেষমেশ আমায় নিয়ে সন্দেহ করছো? আফতাব সিকদার নির্বোধ বনে তাকালেন, আকাশ থেকে পড়ে বললেন, তা কখন বললাম, পাগল হলে? এই তো একটু আগেই বলেছ। কার ছেলে ও বলনি? কি বোঝায় এই দিয়ে? আফতাব সিকদার মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, এই মা ছেলের যন্ত্রণায় আমার নির্ঘাত অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। রুবাইদা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, হ্যাঁ সে তো বলবেই। বিয়ের পর থেকে সেবা শুশ্রূষা করে করে এখন বদনামের ভাগিদার হচ্ছি, সাথে টানছো আমার নিষ্পাপ ছেলেটাকেও। পিউ মুখ ভ্যাংচালো। ধূসরের পাশে নিষ্পাপ শব্দটা শুনে অতিষ্ঠ ভঙ্গিতে দুই পাশে মাথা দোলালো। এই ছেলে নিষ্পাপ হলে সে তো দুধের শিশু। রুবাইদা বেগম ফের বললেন, থাক, এখন তোমার সাথে এসব আজে বাজে আলোচনা করার মতো সময় নেই আমার। যা বলেছি পারলে কথাটা শোনো। ধূসরের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করো, দেখবে ঘরে বউ এলেই সব ঠিক হয়ে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরবে আমার। পিউ আটকে উঠল কথাটায়। ধূসরের বিয়ে দেবে মানে? ঘরে বউ আনবে, তারই অর্থ কি? ধূসর ভাইকে অন্য কোথাও বিয়ে দেবেন চাচা চাচি? না, এ হতে পারে না। এ খবর শোনার আগে আমার মরণ কেন হলো না? দরজার বাইরে দাঁড়িয়ে পিউ মনে মনে আহাজারি শুরু করলো। তার ইচ্ছে হলো চাপানো দরজা ঠেলে এখনই কক্ষে ঢুকে যেতে, মেজো মাকে কঠিন কণ্ঠে হুঁশিয়ার করতে, কোনো বিয়ে টিয়ে হবে না, তোমার ছেলের বউ হব আমি, বুঝেছ? আগে ধূসর ভাই আমার প্রেমে পড়ুক, তারপর এসব ভেবো। এখন রেহাই দাও মেজমা। কিন্তু আফসোস পারল না পিউ। তবে দুঃখে অধর কেঁপে কেঁপে উঠল, যেন এখনই কেঁদে ফেলবে মেয়েটা। উত্তরে আফতাব সিকদার বললেন, মাথা খারাপ হয়েছে তোমার? পুষ্পর কথা ভুলে গেছো? বাড়ির বড় মেয়ে ও। ছোট বোনের বিয়ে না দিয়ে ধূসর আগে বাগে বিয়ে করবে কি করে? আগে তো ওর বিয়ে দিতে হবে নাকি? কথাটা মাথায় ঢুকলো রুবাইদা বেগমের। বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালেন তিনি। বিড়বিড় করে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তাহলে বরং আগে পুষ্পর জন্য ছেলে দেখব আমরা, তারপর ধূসরের বিয়ে, কি বলো? ওপাশ থেকে আর উত্তর এলো না। হয়তো আফতাব সিকদার সহমত দিলেন, কিন্তু পিউয়ের কান্না কান্না ভাব উবে গেল তৎক্ষণাৎ। ততষ্ট হলো সে। আগে পুষ্পর বিয়ে, আপুর বিয়ের পর ধূসর ভাইয়ের বিয়ে। কি সর্বনাশ কথাবার্তা! পিউ তড়ি ঘড়ি করে রুমে ছুটল। কান থেকে ব্যাগ নামিয়েই এরপরে ছুট লাগালো মা বাবার ঘরের দিকে। সব ক্লান্তি অবসাদ কর্পূরের মতো মিলিয়ে গেছে তার। এনার্জি প্যাক যেন গায়ে ঢেলে দিয়েছে কেউ। বৃহস্পতিবার হওয়ায় আজ আমজাদ সিকদার ও আফতাব সিকদার দুজনেই বাড়িতে। হাফবেলায় অফিস থেকে ফেরেন তারা। পিউ কলেজ ইউনিফর্ম গায়ে পরেই এক দৌড়ে ঢুকে পড়ল মায়ের রুমে। পায়ের ধূপধাপ শব্দ পেয়ে চোখ থেকে আড়াআড়ি রাখা হাতটা সরালেন আমজাদ। মেয়েকে দেখে কপাল গুছিয়ে উঠে বসলেন। একটুকুতেই উত্তেজনায় হাঁপিয়ে গেছে পিউ। আমজাদ সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার আম্মা, এই অবস্থা কেন আপনার? পিউ কতক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলল, পরপর উদ্বেগ নিয়ে বলল, আব্বু, আপুর বিয়ে দেবে কবে? আচমকা প্রশ্নে কিছুটা হতভম্ব হলেন আমজাদ। ভুরু গুটিয়ে চেয়ে রইলেন মেয়ের দিকে। পিউ এগিয়ে এলো, বাবার পাশে বসে বলল, আপু তো সবে অনার্সে উঠেছে, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কি উচিত আব্বু? আমজাদ সাহেব কিছুতেই কিছু বুঝলেন না, অবুঝের মতো বললেন, পুষ্পর বিয়ে? এসব তোমাকে কে বলল আম্মা? পিউ জিভ দিয়ে ঠোঁট ভেজালো, আমি শুনেছি, মা, মেজো মা এরা সবাই বলা বলি করছিল আপুর জন্য ছেলে খুঁজবে। তুমি এত জলদি ওর বিয়ে দেবে আব্বু? এটা কি ঠিক হবে? লোকে বলবে তুমি বাল্য বিবাহ দিয়েছ। আমজাদ সিকদার রাগী মানুষ, কিন্তু মেয়ের কথা হেসে বললেন, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, বোকা মেয়ে,
বললেই কি হয় নাকি? আগে পুষ্পর পড়াশোনা শেষ হোক, ও কতদূর পড়তে চায় শুনি, তারপর ওসব ভাববো। অনেক দেরি এখনো। পিউয়ের ভেতরটা গদগদ হয়ে এলো আনন্দে, উৎসিত হয়ে বলল, সত্যি বলছো আব্বু? আমজাদ সাহেব মৃদু হেসে বললেন, হ্যাঁ, আর বড়দের এইসব বিষয় নিয়ে তুমি এত ভাবতে যেও না। পড়াশোনায় মনোযোগ দাও। ভালো রেজাল্ট করতে হবে না? এখনো ফ্রেশ হওনি দেখছি। যাও হাত মুখ ধুয়ে খেতে যাও আম্মা। পিউ মাথা দোলালো। বাবার মুখের কথায় আশ্বস্ত সে। তার বাবা এক কথার মানুষ। এখনই পুষ্পকে বিয়ে দেবেন না। যখন বলেছেন তখন দেবেন না নিশ্চয়। আপুর বিয়ের দেরি আছে মানে ধূসরের আরও দেরি। ততদিনে সে কি পারবে না ধূসরকে নিজের প্রেমে ফেলতে? নিশ্চয় পারবে। পিউ ভরসা পেল। হাসি হাসি মুখটা ফিরে এলো আবার। ঝটপট ঘর ছাড়ল। আমজাদ সিকদার মেয়ে যাওয়ার দিকে চেয়ে রইলেন। একটা পুত্র সন্তানের ভীষণ শখ ছিল তার। পিউয়ের হওয়ার সময় ধরেই নিয়েছিলেন ছেলে হবে এবার। মেয়ে হয়েছে শুনে ক্ষুণ্ণ হয়েছিলেন খানিক, মন খারাপ করেছিলেন, কিন্তু যেই মুহূর্তে মেয়ের মুখখানি দেখলেন মনে হলো তার মা স্বয়ং ফিরে এলেন যেন। গোলগাল ফর্সা ছোট্ট মুখটা, অবিকল তার মায়ের প্রতিচ্ছবি। এরপর আর কোনো মন ক্ষুণ্ণতা টিকল না। মেয়ের রূপে মাকেই জাপটে ধরলেন বুকে। তিনি প্রচণ্ড মেজাজি মানুষ। পুষ্প জোরে হাঁটলেই যেখানে রাগ দেখান সেখানে পিউয়ের বেলায় যেন মোমের মতো গলে যান। মেয়েটাকে দেখলেই মনে পড়ে মায়ের কথা, তাই তো ইচ্ছেই করে না ওকে বকাঝকা করার। পরপর গুটি বসন্তে মায়ের ছটফটিয়ে মৃত্যুর কথা মনে পড়তেই আমজাদ সাহেবের চোখে জল জমল। কোটর ছড়ানোর আগে হাতের আঙুল দিয়ে মুছে নিলেন তিনি। পিউয়ের মন একটু আধটু খারাপ। ভাতের থালায় হাত চালালেও মুখে যাচ্ছে না। আকাশ কুসুম ভাবনায় মত্ত সে। অন্য হাত গালে ঠেকিয়ে দাওয়ালের দিকে তাকিয়ে। এই যে একটু আগে বাবার কাছে গিয়ে বোনের বিয়ে আটকালো, এটা একটু স্বার্থপরতা হয়ে গেল না? যদি না পেছনে ধূসরের বিয়ের কথা উঠত তবে কি এত লাফিয়ে চড়িয়ে যেত বাবার কাছে? উল্টে বোনের বিয়ের আনন্দে হৈ হৈ করে মেতে উঠত। কসমেটিক্স লেহেঙ্গা ভরে ফেলতো ঘর। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। প্রেমে পড়ে ছ্যাঁচড়ার সাথে সাথে স্বার্থপর হয়ে যাচ্ছে সে। ঠিক তখনই পিঠের ওপর চড় বসালেন মিনা বেগম। ব্যথার সঙ্গে ভয়ে মুচড়ে উঠল পিউ। বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। খেতে বসেছিস কখন? তাড়াতাড়ি খা। আজ ধূসরের বন্ধু আসবে না তোকে পড়াতে? আজ কেন মা? একবারে শনিবার থেকে আসতো। মিনা বেগম চোখ পাকালেন। চুপ কর, ধূসর বলে গেছে আজ থেকেই পড়াবে। পিউ বিত স্পৃহায় খাবার মুখে তুলল। কোনো রকমে খেয়ে দিয়ে উঠে দাঁড়াতেই রিক্ত এসে আগলে ধরল হাত। মুখে বেজে পড়া আধো আধো বুলিতে আবদার করলো, পিপু চলো না খেলি। পিউ ক্লান্ত কণ্ঠে বলল, এখন না সোনা, স্যার গেলে তারপর। তুমি রাফিদের সাথে খেলো এখন। রিক্ত দুই দিকে দুইবার জোরে জোরে মাথা নেড়ে বলল, ও খেলবে না, মারে আমাকে। আমি বলে দেব যেন না মারে, কেমন? রিক্তর ছোটোখাটো চেহারাটা চকচকে হলো। আনন্দে মস্তক ঝাঁকিয়ে সেভাবেই চলে গেল। পিউ বেসিনে গিয়ে হাত ধুয়ে পা বাড়ালো কামরায়। বিছানায় শুতেও পারল না। এরই মধ্যে মিনা বেগম ডাক ছুড়লেন, পিউ তোর টিচার এসছে। মারাত্মক রকম বিরক্ত হলো মেয়েটা। মুখ থেকে চবর্গীয় শব্দ করে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে বইপত্র বার করলো। এলোমেলো চুল আয়নার সামনে গিয়ে ঠিকঠাক করলো। গতদিন ফাইসাল দারুণ লজ্জা দিয়েছে এই নিয়ে। গায়ে ওড়না পেঁচিয়ে পিউ আস্তে ধীরে হাঁটা ধরলো স্টুডিও রুমের দিকে। ভেতর থেকে আসছে মা আর মেজো মায়ের কণ্ঠস্বর। ভীষণ তোষামোদ করে কথা বলছেন তারা, যেন টিচার নয় পাত্রপক্ষ এসছে। পিউ দরজায় দাঁড়ালো। ভদ্রতার খাতিরে ভেতরে ঢোকার জন্য শিক্ষকের অনুমতি চাইতে হবে তো। কথা বলতে গিয়ে সামনে তাকিয়েই মূর্তির ন্যায় জমে গেল। সম্মুখে এক সুন্দরী কম বয়সী মেয়ে দেখে পিউয়ের মাথা ঘুরে উঠল। গোল্লায় গেল ভদ্রতা। অনুমতি ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলো সে। সরাসরি কোমরে হাত দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কে? মেয়েটি রুবাইদা বেগমের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। পিউয়ের কথায় তাকালো ওর দিকে। মিষ্টি হেসে বলল, আমি মারিয়া। তুমি পিউ? হ্যাঁ, কিন্তু আপনি কেন এসেছেন? মিনা বেগম বললেন, এই কি কথা? কেন এসেছে মানে কি?
উনিই তো পড়াবেন তোকে। পিউ অবিশ্বাস্য চোখে চেয়ে বলল, আপনি কি ধূসর ভাইয়ের বন্ধু? উনি আপনাকে পাঠিয়েছেন? পিউয়ের সিরিয়াস হাবভাব মেয়েটিকে অপ্রস্তুত করল খানিক। বিভ্রান্ত হয়ে আশেপাশের সবাইকে দেখে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ধূসরের পাঠানো মানুষটা যে মেয়ে এটা ভাবতে পিওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বক্ষতালু অবধি দাও দাও করে জ্বলে উঠল। সে দিন দুনিয়া ভুলে বসলো। ধপ করে বসে পড়ল ফ্লোরে। ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ওনার কাছে পড়ব না, আমি ওনার কাছে পড়ব না। পিউয়ের বাচ্চা মতে উপস্থিত সবাই হতভম্ব হতচেতন। বলার জন্য মুখের কাছে কোনো ভাষাই পেল না। 17 শেষ করে 2 দিন বাদে 18তে যে মেয়ে পা দেবে তার এমন ছেলে মানুষই দেখে মিনা বেগম লজ্জায় মুখ লুকানোর জায়গা পেলেন না। পড়াতে আসা মেয়েটির সামনে মাথা হেঁট করে দিল নিজেরই পেটের মেয়ে। মারিয়া নিজেও ভিমড়ি খেয়েছে। সে বিভ্রম নিয়ে বার কয়েকবার নিজের চেহারায় হাত বোলালো। মেয়েটা তাকে দেখতে এমন করলো কেন? গোবর ল্যাপটানো থাকলেও এরকম করে কেউ? সে কি দেখতে এতটাই বাজে? এদিকে পিউ তখনও মেঝেতে বসে কাঁদছে। কান্নার শব্দ পৌঁছে গেল বাড়ির কানায় কানায়। এমন আর্তনাদ করে কান্না যেন কি না কি ঘটেছে। আমজাদ সাহেব ঘুমিয়েছিলেন একটু। ঘুমের মধ্যে মেয়ের কান্নার শব্দ পেতে লাফিয়ে উঠলেন। উৎস ধরে ছুটে এলেন ব্যস্ত। পড়ার ঘরটা নিমিষেই ভরে গেল মানুষে। আফতাব সিকদার বই পড়ছিলেন বারান্দায়। সেও হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। পিউয়ের কান্না থামার নাম নেই। রুবাইদা বেগম গায়ে মাথায় হাত বোলাচ্ছেন। জবা বেগম বিভিন্ন খাবারের প্রস্তাব দিচ্ছেন। এটা রান্না করে খাওয়াবো, ওটা খাওয়াবো, তাও মেয়েটা থামলো না। তার হেঁচকি উঠল এইবার। ধূসরের এত সুন্দর মেয়ে বন্ধু আছে, কিছুতেই মানতে পারছে না পিউ। এরই জন্য ধূসর তার দিকে ফিরেও তাকায় না। এবার বুঝল সে। এই দুঃখে কেঁদে বুক ভাসালেও কম হবে। এদিকে কেউ বুঝতে পারছে না হঠাৎ মেয়েটার হলো কি। আমজাদ সাহেব এসেই উদ্বিগ্ন গলায় শুধালেন, কি হয়েছে? ও কাঁদছে কেন? পার্লামেন্টে মিটিং বসেছে, খুব জরুরি আলোচনা হবে সেখানে। অথচ ফোন পেয়েই বাড়ির পথে রওনা হলো ধূসর। পিউয়ের প্রতি রাগে শরীরে রক্ত ফুটছে তার। একটা হেস্তু নেস্তু করেই ছাড়বে পুচকিটার। বোঝে কম, চেল্লাই বেশি। রাগের সাথে তাল মিলিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিল ধূসর। 20 মিনিটের মাথায় বাড়ি পৌঁছালো। বসার ঘরে বসেছিল মারিয়া। মেয়েটা যে কি পরিমাণ অস্বস্তিতে পড়েছে মিনা বেগম ঢের বুঝলেন। তাই তো ঘর থেকে সুমনা বেগমের সাথে পাঠিয়ে দিলেন এখানে। বাটি ভরে খেতে দিলেন দুধে ভেজানো পিঠা। ধূসর লম্বা কদমে বাড়িতে ঢুকলো। সুমনা বেগমকে শুধালো, পিউ কোথায় ছোট মা? ওপর থেকে ধূসরকে দেখে দৌড়ে পিউয়ের কাছে গেল পুষ্প। তাকে বুঝিয়ে সুজিয়ে চেয়ার টেবিলে বসাতে পেরেছেন রুবাইদা বেগম, কিন্তু নাকে কান্না কমেনি। পুষ্প বাইরে দাঁড়িয়েই ঘোষণা দিল, ধূসর ভাইয়া এসেছেন, এবার মজা বোঝাবেন তোকে। ব্যাস, পিউয়ের হেঁচকি বন্ধ, কান্নাকাটি শেষ। চোখ দুটো মার্বেলের মতো করে তাকালো বোনের দিকে, পরপর রুবাইদা বেগমের পানে। রুবাইদা বেগম বলতে নিলেন, কিছু হবে না, আমি। কে শোনে পুরো কথা। পিউ তড়াক করে উঠে দাঁড়ালো। এক ছুটতে গিয়ে পুষ্পর মুখের ওপর দরজাটা ধড়াক করে লাগিয়ে দিল। এই মুহূর্তে দরজা আটকানো মানে জীবন বাঁচানো।